হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ভায়ানেট। আজকেও তোমাদের এনএম জিএনএম এর জন্য একটা ফুল প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, যেখানে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 এর টোটাল 40খানা প্রশ্ন রয়েছে। এগুলো তোমাদের জন্য এক একটা মিনি মক টেস্টের মতন হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, এবং আমার উত্তর বলার আগে কতগুলো উত্তর নিজেরা করতে পারলে সেটাও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যেও। তো দেরি না করে ক্লাসটা স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে, মধ্যকর্ণের সবচেয়ে ক্ষুদ্র অস্থি হলো কোনটা? মেলিয়াস, ইনকাস, স্টেপিস, সবগুলি। মধ্যকর্ণের মধ্যে সবচেয়ে যে ক্ষুদ্রতম অস্থি তার নাম হলো স্টেপিস, আর এই স্টেপিস আমাদের পুরো শরীরের মধ্যে ক্ষুদ্রতম অস্থি। শরীরের যদি ক্ষুদ্রতম অস্থির নাম জানতে চাও, সেটাও হবে মধ্যকর্ণের স্টেপিস। তো এখানে মধ্যকর্ণের মধ্যে 3টা অস্থি রয়েছে, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। তার মধ্যে স্টেপিসটাই সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি। এই যে কর্ণের বিভিন্ন পার্ট এবং তাদের কাজ নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ম্যারাথন ক্লাসের মধ্যেই তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। দেখলে মানে কান থেকে যতগুলো প্রশ্ন আসবে, কানের পোর্শন থেকে তোমরা কিন্তু করতে পারবে। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও দেখে নিতে পারো। এএনএম জেএনএম 2024 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখানে সমস্ত ধরনের ভিডিও দেওয়া রয়েছে এএনএম জেএনএম এর, তোমরা দেখে নিতে পারো। এরপরে দেখো, পরের কোশ্চেনটা রয়েছে, নিচের কোনটি শব্দ গ্রাহক রূপে কাজ করে? রড কোষ, কোন কোষ, কটি যন্ত্র, অর্ধবৃত্তাকার নালী। এখানে দেখো, রড কোষ আর কোন কোষ এই দুটো হবে না, কারণ এই দুটো চোখের মধ্যে এই কোষগুলো থাকে। তো এগুলো যেহেতু চোখের মধ্যে থাকে, সেজন্য এরা শব্দগ্রাহক রূপে কাজ করবে না। বাকি যে অপশন রয়েছে কটি যন্ত্র আর অর্ধবৃত্তাকার নালী, এই দুটো কর্ণের অংশ। এর মধ্যে অর্গান অফ কটি বা কটি যন্ত্রটা শব্দগ্রাহক রূপে কাজ করে, আর অর্ধবৃত্তাকার নালী দেহের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। দেহের ভারসাম্য রক্ষা করতে। তোমরা যদি আমার এএনএম জিএনএম 2024 বলে যে প্লেলিস্ট করা রয়েছে, ওই প্লেলিস্টে সমস্ত ভিডিও দেখো, ওখান থেকে 100% তোমরা অনেক কোয়েশ্চেন কমন পাবে। তো সেজন্য তোমাদেরকে বলবো, যারা এখনো দেখোনি, ফুল ভিডিওর প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো এক এক করে দেখতে পারো, তোমাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। এরপরে দেখো, পরের কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিত গ্রন্থিগুলির ভেতর কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? লালা গ্রন্থি, যকৃৎ, অশ্রু গ্রন্থি, থাইরয়েড। অন্তঃক্ষরা গ্রন্থি যে সমস্ত গ্রন্থির নালিকাবিহীন, অর্থাৎ তাদের ক্ষরণটা এক স্থান থেকে অন্য স্থানে রক্তের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে রক্তলসিকার মাধ্যমে, সেগুলোকে অন্তঃক্ষরা গ্রন্থি বলা হয়। তো এখানের মধ্যে যেটা অন্তঃক্ষরা গ্রন্থি হবে, আর অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় হরমোন ক্ষরিত হয়। এখানের মধ্যে যেটা হবে সেটা হয়ে যাবে থাইরয়েড। থাইরয়েড থেকে হরমোন ক্ষরিত হয়। আর লালা গ্রন্থি, অশ্রু গ্রন্থি, যকৃৎ গ্রন্থি এগুলো সব বহিঃক্ষরা গ্রন্থি, আর এরা নালিকাযুক্ত গ্রন্থি। তো এগুলো থেকে হরমোন ক্ষরিত হয় না, উৎসেচক ক্ষরিত হয়, বিভিন্ন ধরনের উৎসেচক এবং অন্যান্য বস্তু ক্ষরিত হয়। এর পরে রয়েছে দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলির ভেতর কোনটি একটি মিশ্র গ্রন্থি? মিশ্র গ্রন্থি মানে যে গ্রন্থির মধ্যে বহিঃক্ষরা কোষ রয়েছে এবং অন্তঃক্ষরা কোষ রয়েছে, তাদেরকে মিশ্র গ্রন্থি বলা হয়। এখানের মধ্যে যে সঠিক অপশনটা হয়ে যাবে অগ্নাশয়, একটা মিশ্র গ্রন্থি রূপে কাজ করে। বাকিগুলো দেখো, থাইরয়েড আর পিটুইটারি অন্তঃক্ষরা গ্রন্থি, আর যকৃৎ বহিঃক্ষরা গ্রন্থি। এর পরে রয়েছে দেখো, নিম্নলিখিত গ্রন্থিগুলির ভিতর কোনটি থেকে ইনসুলিন নিঃসৃত হয়? 4টে অপশন রয়েছে, থাইরয়েড, পিটুইটারি, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাড্রিনাল। ইনসুলিন নিঃসৃত হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক এই দ্বীপপুঞ্জটা থেকে, কোষের দ্বীপপুঞ্জ। এর মধ্যে 3 ধরনের কোষ রয়েছে, তার মধ্যে বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, আর আলফা কোষ থেকে গ্লুকাগন ক্ষরিত হয়, ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন হরমোন ক্ষরিত হয়। নেক্সট রয়েছে দেখো, কোনটি কৃষিক্ষেত্রে আগাছা নির্মূল করতে ব্যবহার করা হয়? জিবেরেলিন, 2,4-D, কাইনিন, অক্সিন। এটা তো খুবই ইজি একটা প্রশ্ন। 2,4-D আগাছানাশক হিসাবে ব্যবহার হয়। 2,4-D কিন্তু এক প্রকার কৃত্রিম অক্সিন হরমোন। এরপরে রয়েছে দেখো, নেক্সট প্রশ্ন,
ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে এসটিএইচ, থাইরক্সিন, ইনসুলিন, অ্যাড্রিনালিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে থাইরক্সিন হরমোন। এটা ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে। ব্যাঙাচির যে মেটামরফোসিস ঘটে, অর্থাৎ ব্যাঙাচির লেজটা পরিবর্তন হয়ে গিয়ে ফুলকা সৃষ্টি হয় এবং এদের জলজ অভিযোজনটা মানে জলজ অভিযোজন থেকে এদের যে স্থলজ অভিযোজনে পরিণত হয়, ব্যাঙাচি থেকে পূর্ণাঙ্গ ব্যাঙ রূপান্তরিত হয়, এটাকে মেটামরফোসিস বলা হয়। আর এই প্রক্রিয়াটাতে সাহায্য করে থাইরক্সিন হরমোন। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, বীজহীন ফল উৎপাদন, বীজহীন ফল উৎপাদনে কোনটা সাহায্য করে? তা বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয়? পার্থেনোকার্পি বলা হয়, পার্থেনোকার্পি। এখন দেখবে অনেক ধরনের যেমন আঙুর, লিচু এই ধরনের ফল পাওয়া যায় যেগুলোর মধ্যে কিন্তু বীজ থাকে না। তো সেই ধরনের বীজহীন ফল কিন্তু হরমোন ইনজেক্ট করে বা হরমোনের সহায়তায় সৃষ্টি করা হয়। এই বীজহীন ফল সৃষ্টি করাকে বলা হয় পার্থেনোকার্পি। এই প্রক্রিয়াটাকে বলা হয় এই প্রক্রিয়াটাকে পার্থেনোজেনেসিস বলা হয়, আর ফল উৎপাদনকে বলা হয় পার্থেনোকার্পি। তো নেক্সট রয়েছে দেখো, এর মধ্যে যে সঠিক অপশন হয়ে যাবে বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে, চারটে অপশন রয়েছে এখানে, অক্সিন, সাইটোকাইনিন, জিবরেলিন, কাইনিন। এর মধ্যে দেখো থাইরক্সিনটা কিন্তু প্রাণী হরমোন, বাকিগুলো রয়েছে উদ্ভিদ হরমোন, সেই জন্য থাইরক্সিনটা হবে না। আর বাকিগুলোর মধ্যে যেটা সঠিক অপশন হয়ে যাবে অক্সিন, অপশান এটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটির অভাবে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়? রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় কোনটার অভাবে? থাইরক্সিন, ইনসুলিন, গ্লুকাগন, অ্যাড্রিনালিন। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ইনসুলিন হরমোনের প্রভাবে। আর সেই জন্য ইনসুলিন হরমোন কমে গেলে যে রোগটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ। ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ বলা হয়, যেটা রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় ইনসুলিন হরমোনের প্রভাবে। আর ইনসুলিন আর গ্লুকাগন এই দুটো একে অপরের অ্যান্টিজেনিক হরমোন, মানে একে অপরের বিপরীত কাজ করে। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, ডাবের জলে পাওয়া যায় কোন হরমোন? চারটে অপশন রয়েছে, এটাও একটা খুবই ইজি প্রশ্ন, অক্সিন, কাইনিন, জিব্রেলিন, ইথিলিন। ডাবের জলে বা ডাবের যে তরল শস্য এর মধ্যে কাইনিন হরমোন বা সাইটোকাইনিন হরমোন পাওয়া যায়। নেক্সট রয়েছে দেখো, একটি গ্যাসীয় হরমোন, গ্যাসীয় হরমোনের উদাহরণ, এটাও পরীক্ষায় আসে প্রচুর, এসটিএইচ, অক্সিন, কাইনিন আর ইথিলিন। এর মধ্যে যেটা সঠিক অপশন হয়ে যাবে, দেখো এসটিএইচটা হবে না, ওটা প্রাণী হরমোন, বাকি যে অপশনগুলো উদ্ভিদ হরমোন রয়েছে। গ্যাসীয় হরমোন হবে ইথিলিন, যেটা ফল পাকাতে সাহায্য করে, ফল পাকাতে। যেমন ধরো গাছে যদি কাঁচা ফল থাকে সেখানে ইথিলিন হরমোন স্প্রে করে দিলে সেই যে ফলগুলো তাড়াতাড়ি পেকে যায়। তো এর পরের প্রশ্ন রয়েছে দেখো, ফ্লোরিজেন এক প্রকার কি? প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন, প্রকল্পিত হরমোন, লোকাল হরমোন। দেখো ফ্লোরিজেন এটা ফুল ফোটাতে সাহায্য করে, ফ্লোরিজেন হরমোনটা ফুল ফোটাতে সাহায্য করে। এগুলো পরীক্ষায় আসে যে কোন হরমোনটা কি কাজে সাহায্য করে। তো ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরিজেন হরমোন। এই ফ্লোরিজেন হরমোন হলো এক প্রকারের প্রকল্পিত হরমোন, মানে এই হরমোনের কাজ জানা গেছে কিন্তু এর রাসায়নিক গঠনটা ঠিকঠাক জানা যায়নি, এগুলোকে বলা হয় প্রকল্পিত হরমোন। তো এরপরে কোশ্চেন রয়েছে দেখো, শিশুদের থাইরক্সিনের কম ক্ষরণের যে রোগ হয় তাকে বলা হয় গয়টার, ক্রেটিনিজম, গ্রেভস রোগ, বামনত্ব। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে, শিশুদের থাইরক্সিনের অভাবে, থাইরক্সিন কম ক্ষরণে যে রোগটা হয় সেটা হয়ে যাবে অপশন বি এরটা হয়ে যাবে ক্রেটিনিজম। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, যে হরমোন বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে, বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট, ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন, এসটিএইচ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে থাইরক্সিন হরমোন বিএমআর বৃদ্ধিতে সাহায্য করে। নেক্সট রয়েছে দেখো, যে গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় সেটি থাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল, ডিম্বাশয়,
পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়, কারণ পিটুইটারি গ্রন্থি অন্য গ্রন্থির ক্ষরণকে, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রিত করে, সেজন্য একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আবার পিটুইটারি গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস, তো সেই জন্য হাইপোথ্যালামাসকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড। হাইপোথ্যালামাসকে বলা হয় প্রভুর প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড। নেক্সট রয়েছে দেখো, নিচের কোনটি স্টেরয়েড হরমোন? থাইরক্সিন, রিল্যাক্সিন, প্রোজেস্টেরন, ইনসুলিন। এর মধ্যে স্টেরয়েড হরমোন যেটা হয়ে যাবে অবশ্যই প্রোজেস্টেরন হবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে এডিএইচ, এসিটিএইচ, জিটিএইচ, এসটিএইচ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অ্যান্টিডায়োরেটিক হরমোন বা এডিএইচ। এটা বৃক্কীয় নালিকায় বা হেনলির লুপে আমাদের জলের পুনঃশোষণ ঘটে, জল বিভিন্ন আয়নের পুনঃশোষণ ঘটে, সেখানে জলের পুনঃশোষণে হচ্ছে বাধা দেয় বা জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে এডিএইচ হরমোন, কিন্তু এডিএইচ হরমোন কম থাকলে জলের পুনঃশোষণটা ঘটে না। তো এই অ্যান্টিডায়োরেটিক হরমোনের প্রভাবে যে রোগটা হয় সেটাকে বলা হয় বহুমূত্র রোগ বা ডায়াবেটিস ইনসিপিডাস। এই দুটোর মধ্যে অনেক সময় গুলিয়ে যায় ডায়াবেটিস ইনসিপিডাস আর ডায়াবেটিস মেলিটাস। তো একটুখানি এটা মনে রাখার জন্য দেখো, মধুমেহ রোগ ডায়াবেটিসের অপর নাম, যেটা সুগারের জন্য হয়। তো মানে ব্লাডে যে সুগারের লেভেলটা বেড়ে যায় তার জন্য যে রোগটা হয় সেটাকে বলা হয় ডায়াবেটিস মেলিটাস। তো ওই রোগটাকে মধুমেহ বলা হয়, ওখান থেকে মনে রাখবে মধুমেহ ডায়াবেটিস মেলিটাস, আর মধুমেহ যেটা নয় অর্থাৎ বহুমূত্র রোগ সেটাকে ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়। তো এই দুটো মনে রাখলেই বুঝতে পারবে, তাহলে একটা রক্ত শর্করার লেভেলের জন্য হয়, আর একটা যে আমাদের বৃক্কীয় নালিকায় জলের যে পুনঃশোষণ ঘটে তার জন্য হয়। তো নেক্সট রয়েছে দেখো, নিচের কোনটা কৃত্রিম হরমোন রূপে কাজ করে? আইএএ মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এডিএইচ অ্যান্টিডায়োরেটিক হরমোন, আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন। এর মধ্যে দেখো এই দুটো হরমোন হচ্ছে গিয়ে প্রাণীদেহের হরমোন, বাকি রয়েছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড। এর মধ্যে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিনের যে রাসায়নিক নাম, আর কৃত্রিম হরমোন হয়ে যাবে আইবিএ ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এটা অক্সিনেরই কৃত্রিম হরমোন। এর পরের কোশ্চেনটা রয়েছে দেখো, কোন প্রকার কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্যকোষ সৃষ্টি হয়? মাইটোসিস, মিয়োসিস, কোনোটাই নয়, এখানে সঠিক অপশন হয়ে যাবে মাইটোসিস। নেক্সট রয়েছে, কোন প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষে অর্ধেক হয়ে যায়? মাইটোসিস, মিয়োসিস, কোনোটাই নয়। দেখো, 2n সংখ্যক ক্রোমোজোম যদি মাতৃকোষে থাকে সেখান থেকে n সংখ্যক ক্রোমোজোম হয়ে যায় যে কোষ বিভাজনে, সেটা হলো মিওসিস, সেই জন্য মিওসিসকে কিন্তু হ্রাস বিভাজন বলা হয়, হ্রাস বিভাজন। আর মাইটোসিসকে বলা হয় সদৃশ বিভাজন, কারণ মাইটোসিস প্রক্রিয়ায় একই মাতৃকোষের অনুরূপ দেখতে, অনুরূপ আকৃতির, অনুরূপ ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট দুটো অপত্য সৃষ্টি, সেই জন্য সেটাকে কি বলা হয়? সদৃশ বিভাজন। আর মিওসিসে মাতৃকোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম হয়ে যায় মিওসিস কোষ বিভাজনে, সেই জন্য এটাকে হ্রাস বিভাজন বলা হয়। এরপরে নেক্সট রয়েছে দেখো, সেন্ট্রোমিয়ারের অবস্থান হলো কোথায়? ক্রোমোজোমের মুখ্য খাঁজে, গৌণ খাঁজে, স্যাটেলাইটে, দুপ্রান্তে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই তাহলে মুখ্য খাঁজে বা প্রাথমিক খাঁজে সেন্ট্রোমিয়ারের অবস্থান থাকে, আর গৌণ খাঁজের সঙ্গে নিউক্লিওলাস যুক্ত থাকে বলে এটাকে নিউক্লিওলার অর্গানাইজার বা এনওআরও বলা হয়। আর যে সমস্ত ক্রোমোজোমে স্যাটেলাইট যুক্ত থাকে তাদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, একটি মাতৃকোষ থেকে 16টি অপত্য কোষ হলে মাইটোসিস পদ্ধতিতে মাতৃকোষে কতবার বিভাজন হয়? 2বার, 4বার, 8বার, 16বার। দেখো, যেহেতু মাইটোসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে, এটা একটা মাতৃকোষ, এখান থেকে দুটো অপত্য কোষ সৃষ্টি হচ্ছে, একই দেখতে একই আকৃতির, তো সেই জন্য যদি 4বার বিভাজন হয় তাহলে 4⁴ সমান 16 হয়ে যাবে। তো এখানে তাহলে যে সঠিক অপশনটা হয়ে যাবে
চারবার বিভাজন হলে তবে 16টা অপত্য কোষ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রে ঘটবে। নেক্সট রয়েছে দেখো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে পরীক্ষাতে প্রচুর, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। দেখো একটি দেহ মাতৃকোষে, এখানে বলেছে দেখো দেহ মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 40। তো 40 যদি হয় তাহলে মিওসিস বিভাজনে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা কটি হবে? 10টি, 40টি, 20টি, 30টি? দেখো একটু আগেই বলেছিলাম যে মিওসিস কোষ বিভাজনে যদি 2n সংখ্যক মাতৃকোষে যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, মিওসিস কোষ বিভাজন ঘটলে সেখানে অপত্য কোষে n সংখ্যক ক্রোমোজোম ঘটবে। এখানে যেহেতু 2n সমান 40 রয়েছে তাহলে n সমান কত হবে? 20 হয়ে যাবে। তো এখানে সঠিক অপশন হয়ে যাবে 20টা, অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট রয়েছে দেখো যে কোনো জীবের ক্রোমোজোম সংখ্যা 2n সমান 16, তাহলে ওই জীবের শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা কত হবে? দেখো শুক্রাণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে, যে কোনো জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন ঘটে। তাহলে মিওসিস কোষ বিভাজন ঘটা মানে সেখানে যে মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থেকে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাবে। মাতৃকোষে 2n সমান যদি 16 হয় তাহলে এখানে n সমান কত হবে? 8 হয়ে যাবে। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে দেখো অপশন বি এরটা হয়ে যাবে 8টা। যদি শুক্রাণুর যে মাতৃকোষে ক্রোমোজোম থাকে, কোনো জীবের মাতৃকোষে যদি 16খানা ক্রোমোজোম থাকে তার শুক্রাণুর ক্রোমোজোম সংখ্যা হবে 8টা, কারণ এখানে মিওসিস কোষ বিভাজন ঘটে। তো সেজন্য ক্রোমোজোম সংখ্যাটা কমে যায়, অর্ধেক হয়ে যায়, মাতৃকোষের অর্ধেক। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এগুলো কিন্তু একটু কনসেপচুয়াল প্রশ্ন, কিন্তু খুব একটা কঠিন নয়, একটু বুদ্ধি খাটালেই করতে পারবে আর খুব ইজি প্রশ্ন রয়েছে দেখো। কোনো উদ্ভিদের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা n সমান 8 হলে ওই জীবের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? দেখো চারটে অপশন কি কি রয়েছে, 8টা, 16টা, 24টা, 32টা। দেখো দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা এখানে বলে দিয়েছে n সমান 8, আর জীবের যে শস্য নিউক্লিয়াস হয় ট্রিপ্লয়েড প্রকৃতির, অর্থাৎ এখানে ক্রোমোজোম সংখ্যা থাকে 3n। তাহলে n সমান যদি 8 হয় 3n সমান কত হবে? 24 হবে। 3 ইন্টু 8, তো সেই জন্য 24 হবে। এখানে অপশন সি এরটা হয়ে যাবে সঠিক আনসার। তো নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, আরএনএ তে নাইট্রোজেন বেস কোনটা থাকে না? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন আর ইউরাসিল। দেখো আরএনএ তে যেটা থাকে না সেটা থাইমিন হয়ে যাবে, থাইমিন। ডিএনএ তে থাকে, আরএনএ তে থাকে না, আর আরএনএ তে ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, খুবই ইজি একটা প্রশ্ন, মেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কিরকম হয়? ভি আকৃতির, এল আকৃতির, আই আকৃতির, জে আকৃতির? এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অবশ্যই ভি আকৃতির। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয় ভি আকৃতির। বাকিগুলো দেখো এল আকৃতির সাবমেটাসেন্ট্রিক, আর আই আকৃতির হলে সেটাকে বলে অ্যাক্রোসেন্ট্রিক, আর যেটা জে আকৃতির হয়, সরি এখানটা একটু ভুল বলা হয়ে গেল, জে আকৃতিরটা অ্যাক্রোসেন্ট্রিক হবে, আর আই আকৃতির যেটা হবে সেটাকে বলা হবে টেলোসেন্ট্রিক। তাহলে ভি আকৃতির মেটাসেন্ট্রিক, এল আকৃতির সাবমেটাসেন্ট্রিক, জে আকৃতির হলে অ্যাক্রোসেন্ট্রিক বলা হয়, আর আই আকৃতির হলে টেলোসেন্ট্রিক বলা হয়। নেক্সট রয়েছে দেখো, মানুষের প্রতিটা দেহকোষে অটোজোমের সংখ্যা কত থাকে? 46টা, 44টা, 23টা, 22টা? দেখো মানুষের অটোজোমে মানুষের যে দেহকোষে ক্রোমোজোম থাকে 2a যুক্ত x, আর এক্স বা ওয়াই, ঠিক আছে, এইটা থাকে। তো এই পুরোটা সমান 46টা, আর এখানে দেখো এক্স বা ওয়াই এটা দুটো রয়েছে, তাহলে বাকি 2 এর সমান কতটা হবে? 44টা হবে। তো সেই জন্য মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা হবে 44টা। অটোজোম 44খানা থাকে আর সেক্স ক্রোমোজোম দুটো থাকে। নেক্সট রয়েছে দেখো, বহির্নিষেককারী একটা প্রাণী, এর উদাহরণ চেয়েছে। বহির্নিষেককে ইংলিশে কি বলা হয়? এক্সোগ্যামি। আর বহির্নিষেক মানে কি? যেখানে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনটা তাদের দেহকোষের মানে দেহের বাইরে ঘটে, যে সমস্ত প্রাণীদের তাদেরকে বলা হয় তাদের যে নিষেকটা ঘটে সেটাকে বলা হয় এক্সোগ্যামি। এখানে যে অপশনগুলো রয়েছে দেখো, মানুষ, ব্যাঙ, টিকটিকি, পায়রা। একমাত্র দেখবে ব্যাঙের শুক্রাণু আর ডিম্বাণু জলের মধ্যে নিষেক সম্পন্ন হয় দেহের বাইরে, অর্থাৎ ব্যাঙের দেহের বাইরে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটে, সেখান থেকে ব্যাঙাচি উৎপন্ন হয়, এটা জলে সম্পন্ন হয়। সেই জন্য ব্যাঙের যে নিষেকটাকে বহির্নিষেক বলা হয়। মাছ, ব্যাঙ এদের নিষেককে বহির্নিষেক বলা হয়। মানুষ, টিকটিকি, পায়রা এদের সমস্ত কিন্তু অন্তর্নিষেক দেখা যায়। তো এর পরে রয়েছে দেখো
সংযুক্তি পদ্ধতিতে জনন সম্পন্নকারী একটি উদ্ভিদ। মস, ফার্ন, অ্যাগারিকাস, স্পাইরোগাইরা। অবশ্যই হবে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরারই সংযুক্তি বা কনজুগেশন পদ্ধতি দেখা যায়। এরপরে এগুলো তোমাদের ছিল ক্যাটাগরি 1 এর প্রশ্ন। এরপরে ক্যাটাগরি 2 এর প্রশ্ন। দেখো ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। আজকের যে ক্যাটাগরি 2 এর প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পরীক্ষায় এই ধরনের প্রশ্ন বারে বারে দেখা যায়। দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, নালকোষ নিম্নলিখিত কি কি নামে পরিচিত? কুফার কোষ, কিলার কোষ, ন্যাচারাল কিলার কোষ, মেসেঞ্জিয়াল কোষ। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বি আর সি। কিলার কোষ আর ন্যাচারাল কিলার কোষ বলা হয় নাল কোষকে। আর কুফার কোষ এটা যকৃতের মধ্যে থাকে, যকৃৎ। তো নেক্সট রয়েছে দেখো প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ কোনটাকে বলা হয়? প্রাইমারি লিম্ফয়েড অর্গান। টনসিল, প্লিহা, অস্থিমজ্জা, লসিকা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে বি আর ডি। অস্থিমজ্জা আর লসিকাকে প্রাইমারি লিম্ফয়েড অর্গান বলা হয়। আর এই প্রাইমারি লিম্ফয়েড অর্গান থেকে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান তৈরি হয়। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানগুলো হলো প্লিহা, টনসিল এগুলো। নেক্সট প্রশ্ন রয়েছে সহজাত অনাক্রমতায় অংশ নেয় ম্যাক্রোফাজ, ব্লাস্ট কোষ, লোহিত মজ্জা, দেহত্বক। এখানে সঠিক অপশন হয়ে যাবে, এটা কোনো একটা সালের কোশ্চেনে পড়েছিল তোমাদের। সহজাত অনাক্রমতায় অংশ নেয় ম্যাক্রোফাজ আর দেহত্বক। অপশন এ আর ডি এরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট রয়েছে দেখো 3 থেকে, এটা এই সমস্ত এই যে কোশ্চেনগুলো 2 নম্বরের কোশ্চেনগুলো এগুলো সব স্বাস্থ্য আর রোগের চ্যাপ্টার থেকে রয়েছে। ও 3 থেকে 12 মাস বয়সে কোন প্রকার ভ্যাকসিন দেওয়া হয় শিশুদেরকে? ডিপিটি, বিসিজি, টিটি আর ওপিভি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে 3 থেকে 12 মাস বয়সে ডিপিটি দেওয়া হয়, মানে ডিপথেরিয়ার যে ভ্যাকসিনটা। যক্ষ্মার ভ্যাকসিন বিসিজি দেওয়া হয়। আর ওপিভি পলিও ভাইরাসের ভ্যাকসিন, ওরাল পলিও ভাইরাস, এটা দেওয়া হয়। এই 3টে ভ্যাকসিন দেওয়া হয় 3 থেকে 12 মাস বয়সে। এ বি ডি হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো কোনগুলি নন কমিউনিকেবল ডিজিজ? গয়টার, বেরিবেরি, ডায়াবেটিস, থ্যালাসেমিয়া। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর সি, এই দুটো হয়ে যাবে নন কমিউনিকেবল ডিজিজ। বাকি যে অপশন দুটো রয়েছে দেখো ডায়াবেটিস আর থ্যালাসেমিয়া, এগুলো কিন্তু কনজেনিটাল ডিজিজ, কনজেনিটাল বা বংশগত রোগ। রোগ সাধারণত 2 ধরনের হয়, একটা বংশগত বা কনজেনিটাল রোগ, আর একটা হয় অর্জিত রোগ বা যেটাকে অ্যাকুয়ার ডিজিজ বলা হয়। এই অর্জিত রোগের মধ্যে আবার কমিউনিকেবল আর নন কমিউনিকেবল থাকে। তার মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ গয়টার, বেরিবেরি এগুলো হয়ে যাবে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো দাঁত রোগ নির্ণয় করা হয় কোন পরীক্ষার মাধ্যমে? স্কিন বায়োপসি, কেওএইচ পরীক্ষা, অ্যান্টিবডি টেস্ট, রক্ত পরীক্ষা। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ আর বি হয়ে যাবে। স্কিন বায়োপসি আর কেওএইচ এই পরীক্ষার মাধ্যমে দাঁত রোগ নির্ণয় করা হয়। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো কোন ওষুধগুলি এইডস রোগে ব্যবহার করা হয়? ডিডিআই, ডি4টি, ডিডিসি, ডিডিটি। এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অপশন এ বি সি, তিনটেই হয়ে যাবে। এগুলো এইডস রোগে ব্যবহার করা হয়। আর ডিডিটি এটা একটা যেটাকে বলা হয় এটা একটা সার, কীটনাশক, ঠিক আছে? কীটনাশক নয়, সার। এরপরে রয়েছে দেখো নিম্নলিখিত কোনগুলি অঙ্কোজিন? P53, MYC, APC, এইচ-র্যাস। দেখো এখানে যে সঠিক অপশন হয়ে যাবে অঙ্কোজিন হলো এর মধ্যে MYC আর এইচ-র্যাস। আর এখানে যে P53, APC রয়েছে এই দুটো টিউমার সাপ্রেসর জিন। এগুলো টিউমার সাপ্রেসর জিন, মানে এই যে জিনগুলো টিউমার হতে বাধা দেয়, সেজন্য এদেরকে বলা হয়, বা টিউমার সৃষ্টি হতে বাধা দেয়, সেই জন্য এগুলোকে বলা হয় টিউমার সাপ্রেসার জিন। তো এইগুলো যখন, এই জিনগুলো যখন মিউটেশন ঘটে যায় তখন কিন্তু টিউমার রোগ দেখা যায়। তো নেক্সট রয়েছে দেখো উত্তেজক প্রকৃতির ড্রাগ কোনগুলো? কোকেন, মরফিন, মিথাডোন, অ্যাম্ফেটামাইন। উত্তেজক প্রকৃতির ড্রাগ হয়ে যাবে কোকেন আর অ্যাম্ফেটামাইন। এগুলো উত্তেজক প্রকৃতির ড্রাগ। আর এর ফলে কি হয়, এগুলো আমাদের মস্তিষ্কের যে স্নায়ুকোষকে নষ্ট করে দিতে সাহায্য করে উত্তেজক প্রকৃতির ড্রাগগুলো। বাকি যে অপশন রয়েছে দেখো মরফিন আর মিথাডোন, এই দুটোই ওপিয়েট প্রকৃতির ড্রাগ। ওপিয়েট প্রকৃতির ড্রাগ হয়ে যাবে মরফিন আর মিথাডোন। এগুলো সাধারণত ব্যথা বেদনা উপশমে সাহায্য করে। লাস্ট প্রশ্ন রয়েছে দেখো ক্যাটাগরি 2 এর, অর্থাৎ 40 নম্বর প্রশ্ন যেটা,
কোনগুলি ভাইরাস সংক্রামিত রোগ? মাম্পস, হাম, বসন্ত, রিকেট। এখানের মধ্যে ভাইরাস সংক্রান্ত মাম্পস, হাম আর বসন্ত, এই তিনটেই ভাইরাস সংক্রান্ত রোগ। আর রিকেট এটা তো ভিটামিনের অভাবে হয়। তো এই ছিল তোমাদের 40খানা প্রশ্ন। আজকের সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা কতগুলো প্রশ্ন নিজেরা করতে পারলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আবারও বলছি, ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত বেশি বেশি করে শেয়ার করবে এবং যত লাইক কমেন্ট করবে, আমি তত মোটিভেশন পাবো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার। আজকের ক্লাসটা শেষ করছি এখানেই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো টপিক থেকে তোমাদেরকে ভিডিও দিতে হয় বা কোনো টপিক তোমাদের হয়তো কোনো কনফিউশন রয়েছে, জানতে চাও, তবে অবশ্যই কিন্তু আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাতে পারো। আমি যদি তোমাদের পারি ওখানেই উত্তর দিয়ে দেবো, না হলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ওই টপিকের ওপর ভিডিও বানিয়ে তোমাদেরকে তোমাদের কোয়েরিজগুলোর আনসার দিয়ে দেবো। তো সেজন্য তোমাদেরকে বলছি, সামনে যেহেতু পরীক্ষা, যে টপিকগুলো তোমাদের একটু কঠিন মনে হচ্ছে বা কোনো জায়গায় কনফিউশন রয়েছে, সেগুলো কিন্তু জানাতে পারো আমাকে। আজকের ক্লাস এখানে শেষ করছি। টাটা।